হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। সপ্তম শ্রেণীর ছাত্ররা নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছি নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ প্রথম অধ্যায়। আজকেও আমি পড়াবো হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের বাকি অংশ। গত ক্লাসে আমরা কিছু অংশ পড়িয়েছি, আজকে তার বাকি অংশ আজকে আমরা পড়াবো। প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব, দেখো নিম্ন শ্রেণীর জীবের মধ্যে গত ক্লাসে আমরা দেখিয়েছি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এমিবা, শৈবাল, এগুলো সব হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই কিছু কিছু, আর কিছু কিছুকে আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন ভাইরাস, আমি গত ক্লাসে একটু রিভিউ বলে নিই, তারপরে বাকিটা আমরা শুরু করছি। দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং এমিবা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের নিচে ছত্রাক, শৈবাল এগুলো আমরা খালি চোখে দেখতে পাই। শৈবাল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায়, কিছু কিছু ছত্রাকও তাই। এই অধ্যায় করলে যা যা জানা যায় আমরা বলেছি। অণুজীব জগতে যা আছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা একটু পড়েছো, এই শ্রেণীতে আমরা বাকি অংশটা পড়ব। আর অণুজীব জগৎকে আমরা তিনটা ভাগে প্রধানত ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাকারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তো আচ্ছা, উপস্থিত একজন হয়েছে, একজন আসছে আইডি নাম্বার 7696। তুমি কি কথা শুনতে পাচ্ছ? আইডি নাম্বার 7696, কথা শুনতে পাচ্ছ? জিহান, জিহান তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখো তোমরা, আমি গত ক্লাসে যে অণুজীব জগৎ পড়িয়েছি ওর একটু রিভিউ আমি বলে নিচ্ছি, তারপর আমরা পরবর্তী আজকের পড়ায় চলে যাব। আমরা অণুজীব জগৎকে তিনটা ভাগে বিভক্ত করেছিলাম, একটা অ্যাকারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তো অ্যাকারিওটা আমরা বলেছি যে খুব ছোট অণুবীক্ষণ যন্ত্র নিচে এদেরকে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। আচ্ছা, আসছে হচ্ছে সানজারি আল, আচ্ছা ও চলে গেছে। আচ্ছা, প্রোক্যারিওটা হচ্ছে আদিবাসী যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, আমরা পড়েছি যেমন ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটা হচ্ছে যাদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত এবং শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের অণুজীবের অন্তর্গত। ঠিক আছে, ভাইরাস সম্পর্কে আমরা পড়েছি এবং ব্যাকটেরিয়া ভাইরাসের একটা আমরা পড়েছি ব্যাকটেরিওফাজ ভাইরাস, তাই না? ওটা তোমাদের বলেছিলাম যে তোমরা বাসায় আঁকবে সুন্দর করে। দেখো তোমাদের বইয়ে যেটা চিত্র দেওয়া আছে সেটা, এবং তোমাদের বইয়ে এবং স্লাইডে যারা দেখতে পাচ্ছ জুমে, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাকটেরিওফাজের চিত্র আছে। ব্যাকটেরিওফাজ যেটার মাথা আছে, দিয়ে যাচ্ছে, কলার আছে, স্পর্শক তন্তু আছে, তাই না? এই চিত্রটা তোমরা বাসা সুন্দর করে আঁকবে। যদি পরীক্ষায় আসে যে একটা ভাইরাসের গঠন বর্ণনা করো, তখন কিন্তু খুব সুন্দর করে তোমাদের বইয়ে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে ভাইরাসের যে গঠনটা বর্ণনা দেওয়া আছে এবং যে চিত্রটা দেওয়া আছে এখানে তোমাদের বইও, সেই চিত্রটা তোমরা সুন্দর করে আঁকবে এবং লেবেলিং সহ আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা গত ক্লাসে এটা পড়িয়েছি। এখানে দেখা একটা রঙিন ছবিও তোমাদের দেখানো হয়েছে স্লাইডের মধ্যে, টিটুফাজ ব্যাকটেরিওফাজের চিত্র। আচ্ছা, অর্ণব রায় চৌধুরী, ও আসছে। অর্ণব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, গত ক্লাস করেছো অর্ণব? আচ্ছা, খুব ভালো। আমি চাই যে প্রতিটা ক্লাস তোমরা করো। ঠিক আছে, তাহলে সরাসরি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমার সাথে করতে পারো। আচ্ছা, তোমাদের এর মধ্যে আমি বলিনি, তোমাদের নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাই না? অর্ণব শুনতে পাচ্ছ? অ্যাসাইনমেন্ট কি করা শুরু করেছো? জাহিন আছে। আচ্ছা,
তোমরা দুইটা পেয়েছো তাই না অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে গণিত, ঠিক না? তো তোমরা ওই অ্যাসাইনমেন্টের যে আগের যে ফ্রন্ট পেজটা আছে, মানে উপরে যে পেজটা তোমরা আগে দিতা, ঠিক ওই পেজটাই কিন্তু অ্যাসাইনমেন্টে যুক্ত করবে, ঠিক আছে? ওই পেজটার ফটোকপি যুক্ত করবে এবং ওখানে নতুন সাবজেক্ট যেটা বাংলা লিখবা, বাংলা হলে বাংলা, গণিত হলে গণিত, টিচারের নাম লিখবে, প্লাস ওখানে অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের কততম অ্যাসাইনমেন্ট? পঞ্চম, তাই না? প্রথম। আচ্ছা, তাহলে উপরে অবশ্যই লিখবে যে প্রথম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? বাংলা প্রথম অ্যাসাইনমেন্ট, গণিত প্রথম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? মনে থাকবে তো? ওইটা তৈরি করে রাখো তোমরা সবাই, আর জমা দেওয়ার যখনই ডেট হবে তখন এসে জমা দিয়ে দিলেই হবে। এখন লিখে রাখতে হবে, কারণ আরও পরপর আসতে পারে, এই জন্য যতগুলো আসে পরপর সেগুলো লিখে রাখো। যখন জমা দেওয়ার তারিখ আমরা কলেজ থেকে জানানো হবে, তখন এসে তোমরা যথাসময়ে ক্লাস টিচারের কাছে, শ্রেণী শিক্ষকের কাছে একদম যেই টাইমটা দেওয়া হবে সেই টাইমের মধ্যে এসে জমা দিতে হবে। আগেও না পরেও না, পরে দিলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ ওই অ্যাসাইনমেন্টগুলো কাউন্ট করা হয়, কাউন্ট করে সেটার হিসাব আমাদের সাথে সাথে কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে জমা দিতে হয়। তুমি যদি ওই টাইমের মধ্যে না দিতে পারো তাহলে বাতিল হয়ে যাবে কিন্তু। আর তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো পরীক্ষায় যুক্ত হয়। আরেকটা জিনিস, তোমরা এই যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেটা করবা, যদি কোনো প্রবলেম হয় কারো, তাহলে অবশ্যই আগে টিচারকে ইনফর্ম করতে হবে। হ্যাঁ, শ্রেণী শিক্ষককে অবশ্যই ইনফর্ম করতে হবে। ইনফর্ম করে তারপরে তুমি শ্রেণী শিক্ষক তোমার নাম, রোল নাম্বার লিখে রাখবে যে এই কারণে জমা দিতে পারবে না, সেই অনুযায়ী স্যারকে, প্রিন্সিপাল স্যারকে জানানো সম্ভব হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এরকম করো না একদম শেষ মুহূর্তে এসে বললো যে ম্যাডাম আমি দিতে পারতেছি না, বা টাইম চলে যাচ্ছে তারপরে এসে দিচ্ছ, তাহলে কিন্তু নিব না। জাস্ট 1 ঘন্টা যদি সময় থাকে 1 ঘন্টাই, 2 ঘন্টা সময় থাকলে সেই 2 ঘন্টার মধ্যেই আমরা অ্যাসাইনমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু আমরা ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগের চিত্র তোমাদের গত ক্লাসে দেখিয়েছি, সেটা এখানে আবার দেখাচ্ছি। এগুলো জাস্ট রিভিউ ক্লাস হিসেবে আমি দেখাচ্ছি। ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা আছে, সেই উপকারিতা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু খুব সুন্দর করে তোমরা পড়ার চেষ্টা করবে। আর দেখো ছত্রাক, শৈবাল এবং এমিবা সম্পর্কে। আচ্ছা, ছত্রাক দেখো সমাঙ্গ দেখে আমরা বলেছি ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা পরভোজী, বাসি পচা খাবারের উপরে জন্মায় এবং সেখান থেকে খাবার সংগ্রহ করার চেষ্টা করে, যেমন সবজি, ভেজা পাউরুটি, চামড়া, গোবর ইত্যাদিতে। আর মৃতভোজী ছত্রাক সাধারণত যেসব প্রাণী মারা যায় মৃত জীবজন্তুর উপরে এগুলো জন্মায়। ছত্রাকের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে, যেমন পেনিসিলিন সহ মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরির ক্ষেত্রে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয়। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত হয়। বর্তমানে আমাদের দেশসহ বহু দেশে এর চাষ করা হয়ে থাকে। আচ্ছা, আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা আছে। মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, স্থুলি, এই যে শরীরের মধ্যে যেগুলি হয় সেগুলো দাঁত স্থুলির ক্ষেত্রে এগুলো তৈরি করা হচ্ছে ছত্রাক। ছত্রাক জনিত রোগ কিন্তু সংক্রমণক্ষম, মানে একজনের দেহ থেকে আরেকজনের দেহে এটা ছড়াতে পারে। আচ্ছা, ছত্রাক আলুর বিলম্বিত দশা রোগ, তারপরে হচ্ছে পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ ইত্যাদি তৈরি করে এটা উদ্ভিদের ক্ষেত্রে। এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে থাকে, মানে আমাদের দৈনন্দিন জীবনের যেগুলো জিনিসপত্র আছে এগুলো পচিয়ে ফেলে। এই যে দেখো ছত্রাকজনিত স্লাইডের ক্ষেত্রে আমরা কিছু ছবি দেখিয়েছি এখানে, আর তোমাদের বইয়েও নিশ্চয়ই কিছু ছবি আছে। দেখো, যদি হাতের মধ্যে হয় রাউন্ডের মতো দাগ হয়, অনেকের ক্ষেত্রে অনেকের নখ হলুদ হলুদ হয়ে যায়, এগুলো কিন্তু তোমার হচ্ছে ছত্রাকজনিত রোগ, ঠিক আছে?
আচ্ছা, ছত্রাক যদি সংক্রামণহীন হয় তাহলে আমরা কিভাবে সেটা প্রতিরোধ করতে পারি? ছত্রাক সংক্রমণ, আচ্ছা আমরা এর মধ্যে একটু পড়ার মাঝখানে একটু বলে নিই। তোমাদের মনে হয় টিকা দেওয়ার ডেট আসছে 22 তারিখে, তাই না? তোমরা সবাই মেসেজ পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, মেসেজ অনুযায়ী কি বলছে? নবস্বাস্থ্য কেন্দ্র, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে ওখানে তোমাদের নিশ্চয়ই 12 বছরের কম তাদের 12 বছরের কম তারা তো দিতে পারবে না, তাই না? যাদের 12 বছরের বেশি তারা তো দিতে পারবে, সরকার থেকে যে নিয়ম হয়েছে তারা দিবে। তো এক্ষেত্রে নবস্বাস্থ্য কেন্দ্রে টাইমলি চলে যাবে, আর টিচাররা কলেজ থেকে টিচাররা গাইড করে টিচাররা ওখানে নিশ্চয়ই যাবে। সেই অনুযায়ী দ্বিতীয় ডোজ কিন্তু টাইমলি দিতে হবে, মানে একদম যে 22 তারিখেই কিন্তু দিতে হবে। অন্য সময় কিন্তু দিলে হয়তো ঝামেলা হবে বা কোথায় টিকা দিবে এরকম। এখন যেহেতু সরকার থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে, আমার মনে হয় এই সময়টাতে সবার নিয়ে নেওয়া উচিত, আগে পরে না করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ইউনিক আইডির ক্ষেত্রে, তাই না? ইউনিক আইডির ক্ষেত্রে এটাও একটু বলে নেই, তা না হলে তোমাদের পাওয়া যায় না। ইউনিক আইডির ক্ষেত্রে অনেকেরই ইউনিক আইডি ভালো করে কাগজপত্র সব কিছু জমা দিয়েছে, এবং অনেকের ক্ষেত্রে হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধনের অনলাইন কপি নেই, তাই না? তো এক্ষেত্রে কি করতে হবে? অনলাইন কপি, বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন কপি, অথবা স্মার্ট কার্ড যাদের 10 ডিজিট আছে, বাবা মার ক্ষেত্রে 10 ডিজিট মানে 10টা অক্ষরে, ঠিক আছে? 10টা সংখ্যা, 13টা সংখ্যা না, 10টা সংখ্যা যাদের, তারা স্মার্ট কার্ড জমা দেবে, অথবা জন্ম নিবন্ধন বাবা মা দুইজনেরই অনলাইনের যেই কপিটা সেটার ফটোকপি জমা দিতে হবে শ্রেণী শিক্ষকের কাছে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো? তাহসিন ফারহান, তারপরে জিহান সাইদ, তাহলে কিন্তু ইউনিক আইডি হবে না। এবং ইউনিক আইডি যদি করানো হয় তাহলে পরবর্তীতে কিন্তু ছাত্ররা তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তোমরা। এই জন্য তোমরা ইউনিক আইডির ক্ষেত্রে বাবা মাকে বলবে যে অবশ্যই যাতে অনলাইনের জন্ম নিবন্ধন ফটোকপিটা জমা দেওয়া হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে, যেহেতু তোমাদের টাইম বাড়ানো হয়েছে 28শে ফেব্রুয়ারির মধ্যে, এর মধ্যে তোমরা এই কাগজপত্রগুলো সম্পূর্ণ করে শ্রেণী শিক্ষকের নিচে জমা দিবে, শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। তা নাহলে কিন্তু এরপরে হয়তো টাইম যদি না বাড়ায়, যাদেরটা করা হবে না তারা হয়তো সমস্যায় পড়তে পারো। আমার মনে হয় এই সময়ের মধ্যেই তোমরা এই কাজগুলো করে ফেলার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা দেখো, এবার আমরা তাহলে পরে চলে আসি। মোটামুটি এই 3টা বিষয়, একটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা তৈরি করে রাখবে, আরেকটা হচ্ছে যে যেটা বললাম ইউনিক আইডির ক্ষেত্রে বাবা মার জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি জমা দিবে, আরেকটা বলেছি যে হচ্ছে আরেকটা কি তথ্য বললাম তোমাদের? জিহান, হ্যাঁ, টিকা টাইমলি 22 তারিখে যে মেসেজ আসছে ওই ডেটেই গিয়ে নবস্বাস্থ্য কেন্দ্রে তোমরা কিন্তু গার্জিয়ান সহ অবশ্যই যাবে। আর স্কুল থেকে তো প্রথম টিকা যেভাবে দিয়েছো এভাবে শ্রেণী শিক্ষকরা তো যাবে, এবং কলেজ থেকে যাদের যেসব শিক্ষককে অ্যাসাইন করা হবে তাদেরকে তো তারা তো সেখানে যাবে। সেই অনুযায়ী এই 3টা বিষয় তোমরা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে আমরা একটু যারা ফেসবুকে আছে তাদের ক্ষেত্রে একটু বলে নিই। একটা হচ্ছে ইউনিক আইডির ক্ষেত্রে, এই দুটো হচ্ছে পড়ার বাহিরে, তোমাদের একটু বলে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। ইউনিক আইডি, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আরেকটা হচ্ছে টিকা দেওয়ার ক্ষেত্রে। টিকা গ্রহণ এবং দ্বিতীয় ডোজ, যেহেতু তোমাদের এটা তোমরা অবশ্যই টাইমলি এটা দিয়ে দিবে। এই 3টা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 3টা তোমরা লিখে নিতে পারো, ভুলে যাতে না যাও। আচ্ছা, এবার আমরা তাহলে পড়ায় চলে আসছি। এখন দেখো, সংক্রমণ প্রতিরোধ করা, গত ক্লাসে যদিও বলেছি, এখানে আরেকটু তোমাদের বলে নিচ্ছি রিভাইজ ক্লাস হিসেবে, যে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না,
ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে এবং ছত্রাক আক্রান্ত উদ্ভিদের ঔষধ ছিটানো বা উদ্ভিদের ক্ষেত্রে ওষুধ ছিটিয়ে ফাঞ্জিসাইড যেটাকে বলা হয় ছিটিয়ে উদ্ভিদকে ছত্রাক মুক্ত করতে হবে। শৈবালের ক্ষেত্রে দেখো শৈবাল হচ্ছে সমাঙ্গদেহী, তার মানে দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, মাটি, পানি এবং অন্যান্য গাছাড়ার এরা জন্মায়। সবুজ ছাড়া লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগারা নামক সবুজ শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। আচ্ছা, শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটা ভালো উৎস। তার মানে কি, আয়োডিন এবং পটাশিয়াম কিন্তু আমাদের শরীরে একটা ব্যালেন্স তৈরি করে এবং আয়োডিন হচ্ছে ওই যে গলগণ্ড রোগ যে হয়, গলার মধ্যে কণ্ঠের চেঞ্জ হয়, সেই জিনিসটা প্রতিরোধ করে। তাহলে কিন্তু শৈবাল অত্যন্ত উপকারী একটা খাদ্য। মৎস্য চাষে শৈবাল ব্যবহৃত হয়, কারণ মাছের খাদ্য, মাছ কিন্তু শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, শৈবালের অপকারিতাও কিন্তু আছে। উপকারিতা যেমন আছে, অপকারিতা: মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট তৈরি করে, মানে চা পাতার উপরে লাল রঙের একটা রাস্ট দাগ তৈরি করে, ছোপ ছোপ। জলাশয়ের শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। আচ্ছা, আবার এমিবা দেখো, এমিবার আসলে নির্দিষ্ট কোনো আকার নেই। এটা এক এক সময় এক এক আকৃতি প্রাপ্ত হতে পারে। প্রোটিস্টা রাজ্যের সদস্য এমিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, মানে খুব ছোট। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। তোমাদের বইয়ে চিত্র আছে। এদের দেখে আঙুলের মতো তৈরি অধিক্ষেপকে ক্ষণপদ বলা হয়। তাহলে এমিবার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষণপদ আছে। এর সাহায্যে এমিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর আছে। পানি গহ্বর মানে পানি থাকে গহ্বরে, খাদ্য গহ্বর, এরা গহ্বরের মাধ্যমে কিন্তু খাদ্যকে সঞ্চয় করে রাখে বা খাদ্য গ্রহণ করে। আর হচ্ছে সংকোচন গহ্বর, একবার সংকুচিত পর প্রসারিত হয়, এরকম। এদের সারা দেহে একটি পাতলা এবং স্বচ্ছ পর্দা দিয়ে আবৃত থাকে। এদের প্লাজমা বলা হয়ে থাকে, প্লাজমা লিমা বলা হয়। এমিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে এবং পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে এমিবা। আচ্ছা, অ্যান্টিএমিবা দেখো, এমিবা এবং অ্যান্টিএমিবা দেখো, অ্যান্টিএমিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। এদের খালি চোখে দেখা যায় না। এদের দেহে কোনো নির্দিষ্ট আকৃতি নেই, এদেরও তাই একই অবস্থা। এমিবার মতোই অ্যান্টিএমিবা, এদের দেহে কোনো নির্দিষ্ট আকৃতি নেই। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ নিজের দেহটাকে ঢেকে রাখতে পারে অ্যান্টিএমিবা। এই অবস্থায় একে সিস্ট বলা হয়ে থাকে। মানে এমিবা যখন একটা শক্ত খোলসে নিজেকে আবৃত করে রাখে, তখন সেটাকে বলা হয়ে থাকে সিস্ট। আমস্য রোগ সাধারণত দুই ধরনের, যথা অ্যামিবিক এবং ব্যাসিলারি। ব্যাসিলারি আমস্যার কারণ এক ধরনের ব্যাসিলারি ব্যাকটেরিয়া। অ্যান্টিএমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এমিবিক আমস্যায় হয়ে থাকে। ঠিক আছে, অ্যান্টিএমিবা এককোষী প্রাণী, এ ধরনের আক্রমণে এমিবিক আমস্যা হয়ে থাকে মানুষের ক্ষেত্রে। এরা পরজীবী মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর এবং ইঁদুরের বৃহদান্ত্রে বসবাস করে। অ্যান্টিএমিবা কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পুরিলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটা নতুন এমিবা হিসেবে তোমার বড় হয়। অ্যান্টিএমিবা এক ধরনের আমস্য রোগের জন্য দায়ী। রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে যদি কারো অ্যান্টিএমিবা হয়। এমিবিক আমস্য সম্পূর্ণরূপে নিরাময় করা কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শে এটাকে তোমার রোগ থেকে সেরে রাখা যায়। আচ্ছা,
এবার আমরা পড়বো হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে এই অণুজীবের ভূমিকা। কী কী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে? দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এরা মুখোমুখি করে ঢুকে যায়। এরা যে জামা কাপড় আমরা যে জামা কাপড় ব্যবহার করি, এগুলো ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হয়। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথেও সহজে ব্যাকটেরিয়া বা স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও মিলানো, আমরা একজনের সাথে যে হাত মিলাই, হ্যান্ডশেক করা যেটাকে বলে, এর মাধ্যমে কিন্তু অতি সহজে স্থানান্তরিত হয়। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিমিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতে পারে যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এইসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীবগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। যখন বৃষ্টি বা পানি হয় তখন দূর দূরান্তে এগুলো ছড়িয়ে পড়তে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। আচ্ছা, আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। গ্রাম অঞ্চলে দেখা যায়, বস্তি এলাকায় এটা দেখা যায়, বা গ্রামেই এটা বেশি। গ্রামেও এখন স্যানিটারি টয়লেট তৈরি হয়েছে, বস্তি এলাকায় এটা দেখা যায়, হাইজেন মেনটেনটা কম হয়। অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিমিবা আক্রান্ত ব্যক্তির মল মাঠের পানিতে মিশে যায়। যেরকম মাঠে যদি কেউ এরকম শৌচকার্য সম্পন্ন করে, তাহলে মাঠের পানিতে এটা মিশে যায়। এই মাটিতে মিশে যায়। মাটি হাতে লাগলে বা মাটিতে কোনো সবজি চাষ করা হলে তাতে এই জীবাণুগুলো লেগে যায়। সবজির ভেতরেও এরা প্রবেশ করে। রান্নার পর দেখা যায় যে ওই জীবাণু তখন বেঁচে আছে। এভাবে অ্যান্টিমিবা সংক্রামিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনে এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। আচ্ছা, সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় করা যায় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসূচি ব্যবহার করা, একসূচ যদি বহু লোক ব্যবহার করে কর্মকাণ্ড, এই রোগগুলো ছড়াতে পারে। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাসজনিত এই সকল রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। আমাদের শ্বাসনালীতেও এগুলো প্রবেশ করতে পারে। এভাবে নানা ধরনের ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করতে পারে নানাভাবে, নানা মাধ্যমে। আচ্ছা, মানব দেহে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ কীভাবে করা যায়? যে এই স্বাস্থ্য ঝুঁকিগুলো যদি হয় তখন আমরা কীভাবে এই প্রতিরোধগুলো করতে পারি, তাই না? আচ্ছা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টিমিবা যে সকল রোগ সৃষ্টি করে তা প্রতিরোধ এবং প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষায় নিয়মগুলো সহজভাবে আমাদের প্রতিপালন করতে হবে। আচ্ছা, মানব দেহে অণুজীব সৃষ্ট যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু পড়ব। তাহলে এই 3টা তো তোমরা তুলে ফেলেছ। মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার। ঠিক আছে, প্রতিরোধ মানে আগে সেটাকে নির্মূল করে ফেলা, এবং প্রতিকার মানে হওয়ার পরে আমরা কিভাবে সেটা থেকে পরিত্রাণ পাবো সেটা বলা হয়েছে। আচ্ছা, দেখো সকলের আমাদের তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত যদি বিভিন্ন রোগে আক্রান্ত হই তাহলে আমাদের এগুলো
ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। ঠিক আছে, শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না। একই সাথে তাজা শাকসবজি ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন এবং খনিজ লবণ সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা। তোমরা নিশ্চয়ই এই কাজটা করো। 2 বার দাঁত ব্রাশ করতে হবে, সকালে নাস্তা করার পরে এবং রাতে খাওয়ার পরে। ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে। হাতের নখ কাটা, সপ্তাহে অন্তত একদিন হাতের নখ কেটে সেগুলো পরিষ্কার করতে হবে। সাবান ব্যবহার করতে হবে, গোসলের সময় সাবান দিয়ে ভালো করে গোসল করতে হবে। রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ আমরা ফেলবো না। ঠিক আছে, অনেক সময় কাশি আসে, থুতু আসে, আমরা রাস্তাঘাটে না ফেলারই চেষ্টা করব। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে রুমাল চাপ দিতে হবে এবং রুমালের সর্দি মুছলে অবশ্যই বাছায় ঘিরে সেটা সুন্দর করে ধুতে হবে। আমরা যদি সম্ভব হয় তাহলে নাক ঝাড়ার পরে টিস্যু উপযুক্ত স্থানে মানে ময়লার বাস্কেটে ফেলতে হবে। আচ্ছা, দেখো, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা মানে যখন এই পানিটা তুমি খাবে, গোসল, কাপড় কাচা, সাবান, বাসন কোসন ধোয়া ইত্যাদি নিরাপদ পানি ব্যবহার করতে হবে। কারণ থালা বাসন ধুয়ে তো ওটাতেই তুমি খাবে, সুতরাং সেই পানিটাও নিরাপদ হতে হবে। কাপড় চোপড় কাচার ক্ষেত্রেও সেই পানিটা নিরাপদ হতে হবে, কারণ কাপড় চোপড় তুমি নিজেই করবে। আচ্ছা, আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি, আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি হচ্ছে নিরাপদ। পুকুর এবং নদী পরিষ্কার পানিও ব্যবহার করা যেতে পারে। আর যদি ব্যবহার করা হয় তাহলে পূর্বে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। মানুষ এবং পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে তোমার মাটিতে পুঁতে ফেলতে হবে। ঠিক আছে, ম্যাকাও এবং অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষ মেরে ফেলা উচিত, কারণ এই রোগ সাধারণত এক পশু থেকে আরেক পশুতে ছড়ায়। আচ্ছা, এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে, তাই না? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পাশ দিয়ে কেউ কফ থুতু ফেললো, তাহলে আমরা সুন্দর করে তাকে বলবো যে রাস্তায় যাতে না ফেলে, তাই না? ময়লা আবর্জনা এখানে ওখানে, আমাদের স্বভাবে কিন্তু তাই, যে কোনো কিছু হাতে আছে ঠাস করে এখানে ওখানে ফেলে দিই। তাহলে আমরা সেগুলো সবাইকে আমরা সুন্দর করে বলবো যে এখানে ওখানে পালানো ঠিক নয়, ময়লা আবর্জনা আমরা বাস্কেটে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, বিদ্যালয়ে, মসজিদে, খোলা মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়গুলো বেশি আলোচনায় আনতে হবে। আলোচনা করে সবাইকে বোঝাতে হবে যে আসলে আমাদের কোনটা উচিত করা, কোনটা উচিত না। হ্যাঁ, কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, মানুষকে এগুলো বোঝালে মানুষ একসময় ভালো কাজে উৎসাহিত হবে। মানুষকে আমরা যখন সচেতন করব তখনই হচ্ছে আমরা এইসব সংক্রামক রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। ঠিক আছে, রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে তোমার পরামর্শ করতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করাতে হবে। হাতুড়ে বা ধরো যেসব ডাক্তার বসছে দোকানে তাকে নিয়ে দেখালে হবে না, ভালো ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, এটা সবারই উচিত। আচ্ছা, আমরা তাহলে এই পুরো একটা অধ্যায় করলাম নিম্ন শ্রেণীর জীব, যে জীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই, তাই না? এবং এই জীবগুলো অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়। তাহলে আমরা এখানে এই অধ্যায়ে আমরা কী কী পড়লাম, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এমিবা, অ্যান্টি এমিবা, তাই না? এগুলো সম্পর্কে মোটামুটি একটু অল্প একটু জানলাম, এগুলো একটু করে চিত্র দেখলাম। ঠিক আছে, মানে যাই হোক, তোমরা দেখলে তো এখন একটু চিনতে পারবে, যেখানে দেখো, বইয়ে দেখো, ছবিতে দেখো, ঠিক না? এই ছবিগুলো মানে এই জীবাণুগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেল। ঠিক আছে, ছোট্ট একটা চ্যাপ্টার। আমার মনে হয় তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। তোমাদের বইয়ে যে সৃজনশীল আছে, ছোট ছোট প্রশ্ন আছে, একটা সৃজনশীল এখানে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে। যারা ফেসবুক দেখছো, যদি বই খোলো তাহলে দেখতে পাবে বইয়ে একটা সৃজনশীল দেওয়া আছে।
1 নম্বর সৃজনশীল, ঠিক আছে? তোমাদের 1 নম্বর সৃজনশীল দেওয়া আছে। সেই 1 নম্বর সৃজনশীলটা যদি আমরা এখানে দেখি যে দুটা চিত্র দেওয়া আছে, এ চিত্র এবং বি চিত্র। হ্যাঁ, তো এটার আমাকে প্রথমে বলছে যে শৈবাল কি। তোমরা বইয়ে নিশ্চয়ই পড়েছো শৈবাল কি, সমাঙ্গদেহী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই না? এই হচ্ছে শৈবাল। এদের ক্লোরোফিল আছে, ঠিক আছে? এরা মাটি পানিতে স্যাঁতসেঁতে জায়গায় এরা জন্মায়, বা অন্য কোনো গাছের উপরে আশ্রয় করেও জন্মাতে পারে শৈবাল। তাহলে শৈবাল সম্পর্কে এভাবে 2-3 লাইন সুন্দর করে লিখবে। তারপরে দেখো ছত্রাক মৃতজীবী বলা হয় কেন? মৃতজীবী কেন বলা হয়? কারণ ছত্রাক মৃত জীবজন্তুর উপরে জন্মায়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ এদের ক্লোরোফিল নেই। খাদ্যের জন্য এদের অন্যের উপর নির্ভর করতে হয়, এই জন্য এরা মৃত জীব প্রাণী উদ্ভিদের উপরে জন্মায় এবং সেখান থেকে খাদ্য অর্জন করে। এই জন্য এদেরকে মৃতজীবী বলা হয়ে থাকে এবং সেখান থেকে খাদ্য নিয়ে কিন্তু এরা বেঁচে থাকে। আচ্ছা, আরেকটা দেখো, এখানে দুইটা চিত্র যে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। এই চিত্র দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। দেখো এই চিত্রে কিরকম মনে হচ্ছে তোমরা, আমি একটু আগে তোমাদের কিন্তু দেখিয়েছি এমিবা অ্যান্টিএমিবা, তাই না? তাহলে এটার সৃষ্ট কি হয়? আমসা টাইপের রোগ হয় এবং এখান থেকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি সেটা কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তাহলে লিখবা যে কে আমরা বলতে পারি অ্যান্টিএমিবা, এটা সৃষ্ট রোগ হচ্ছে তোমার আমসা টাইপের, 2 রকম হতে পারে। আমসা থেকে প্রতিরোধের জন্য আমাদের কী করতে হবে? বই যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে, ঠিক আছে? আর যদি রোগ বেশি হয় তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর দেখো একটা দেওয়া আছে যে বি চিত্র, ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বেশ গুরুত্বপূর্ণ, এটার মতামত দাও। তাহলে এই যে আমরা দেখছি বি চিত্র কি? এটা ব্যাকটেরিয়া, তাই না? আমরা বইয়ে কিন্তু দেখেছি এটা চিত্র, তোমাদের স্লাইডেও আমি দেখিয়েছি। তাহলে এটা গুরুত্বপূর্ণ কেন? ব্যাকটেরিয়া আমাদের অনেক উপকার করতে পারে, কারণ যদিও ক্ষতি করে, ব্যাকটেরিয়া দিয়ে দই তৈরি করা হয়, তাই না? খাবারের দই। এবং আমাদের অন্ত্রে এক রকমের ব্যাকটেরিয়া আছে যেগুলো খাদ্য হজমের সাহায্য করে, ঠিক আছে? এইভাবে তোমরা তোমাদের বইয়ে যেরকম আছে সেই আলোকেই সুন্দর করে নিজেদের মতামত ব্যাখ্যা করবে। ওখানে আরেকটা তোমার সৃজনশীল আছে তোমাদের বইয়ে যে আচ্ছা, শোয়েল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত, মানে ঠান্ডা কাশি, এগুলো হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন ডাক্তার, মানে তার বাবা। ভাইরাস কি? ভাইরাস এককোষী জীব, তোমরা প্রথমে আমরা পড়েছি অর্থাৎ প্রথমে। এবং ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? কারণ এদের কোনো নির্দিষ্ট কোষ প্রাচীর নেই, এই জন্য এদেরকে অকোষীয় জীব বলা হয়, তোমাদের বলে আছে। শোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ হচ্ছে হ্যাঁ, হাঁচি কাশির মাধ্যমে কিন্তু ভাইরাস বিভিন্ন জায়গায় ছড়ায় বেশি, তাই না? এই জন্যই রুমাল ব্যবহার করতে বলেছে। তোমরা এটাকে আরেকটু করে বলবে যে যেহেতু ছড়ায় একজনের মাধ্যমে আরেকজনের হয়, এই জন্য রুমাল ব্যবহার করতে বলেছে। আচ্ছা, শোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করতে পারে? তাহলে এই যে কীভাবে সচেতন করতে পারে, সবাইকে বলতে হবে হাটে বাজারে যে তুমি যে টিস্যুটা ব্যবহার করেছো সর্দির সময় সেটা যাতে ময়লার বাস্কেটে ফেলো, যে রুমালটা ব্যবহার করা হচ্ছে বাসায় গিয়ে এটা সুন্দর করে ধুয়ে ফেলবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে আমরা মানুষকে বলতে পারি, হাটে বাজারে মসজিদে যেখানে জনসমাগম বেশি সেখানে আমরা মানুষকে বুঝতে পারি, তাই না? এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে ছাত্ররা আজকে এ পর্যন্তই। আমরা প্রথম অধ্যায় পড়া হয়ে গেল, তোমরা ভালো করে বাসায় পড়বে, ঠিক আছে? বুঝতে পেরেছ? লাবিব? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কবে? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা তো নিশ্চয়ই ফেসবুকে তোমাদের গ্রুপ আছে, তাই না? তারপরে তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, তাই না? প্রত্যেকটা সেকশন ওয়াইজ টিচারদের সাথে মেসেঞ্জার গ্রুপ আছে না, শ্রেণী শিক্ষকের সাথে? আচ্ছা, শ্রেণী শিক্ষকরাও জানিয়ে দিবে এবং ফেসবুক গ্রুপে তো জানাই দেওয়াই হবে, ঠিক আছে? তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ।